আজ থেকে ২,৫০০ বছর আগে গ্রীষ্মে ছিলেন পাইথাগোরাসের মতো গণিতবিদ, প্লেটোর মতো দার্শনিক, হিপোক্রেটিসের মতো চিকিৎসা বিজ্ঞানী। জ্ঞান, বিজ্ঞান, দর্শন আর শিল্পকলায় তখন ইউরোপ পৃথিবীর অন্যতম অগ্রসর সভ্যতা। কিন্তু আপনারা কি জানেন এর পর কি হয়েছিল? আজ আমরা যাকে আধুনিক ইউরোপীয় বিজ্ঞান বলি, তার উত্থান তো মাত্র ৩০০ বা ৪০০ বছর আগে। তাহলে মাঝের প্রায় ১২০০ বছর কোথায় হারিয়ে গেল? আর কেন বা সেই সময়ে নতুন নতুন বৈজ্ঞানিক আবিষ্কারের কথা খুব কম শোনা যায়? কেন শিল্পকলার যুক্তিচিন্তার আলো যেন স্লান হয়ে গেল? কি কারণের? দেখুন, এই দীর্ঘ সময় ইউরোপীয় ধর্মীয় কর্তৃত্ব এতটাই শক্তিশালী হয়ে উঠেছিল যে বাইবেলের প্রচলিত ব্যাখ্যার বাইরে চিন্তা করাটাই বিপজ্জনক হয়ে পড়ে। মানে ওখানকার একটা ধরাবাঁধা রেস্ট্রিকশন ছিল, যা লেখা আছে তাই তোমাকে মানতে হবে। দ্যাটস মিন বাইবেলে যা লেখা আছে সেটাই মানতে হবে, সেটাকেই সত্য বলে মানতে হবে। কোনো প্রশ্ন করা যাবে না, নতুন কিছু বলাও যাবে না। আর যদি কেউ বলতেন বা করতেন মানে বাইবেলের এগেনস্টে গিয়ে, তাহলে তার জন্য অপেক্ষা করত কারাগার, বিচার কিংবা নির্মম মৃত্যুদণ্ড। যারা একটু হিস্ট্রি সম্পর্কে জানেন তারা এগুলোকে দেনাই করতে পারবেন না। আমি কিছু উদাহরণ আপনাদের দিচ্ছি। যখন চার্চের প্রভাব ধীরে ধীরে শুধু ধর্মের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, রাজনীতির উপরও ছড়িয়ে পড়েছিল। যে ইউরোপ একসময় গ্রিক জ্ঞানের উত্তরাধিকারী বহন করত, সেই ইউরোপই ধীরে ধীরে সেই জ্ঞান থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। গ্রিক ভাষার চর্চা কমে যায়, প্রাচীন জ্ঞান ভাণ্ডারের সঙ্গে সংযোগ দুর্বল হয়ে যায় পূর্ণভাবে। আর ইতিহাসের পাতা খুললেই দেখা যায় সেই অন্ধকার সময়ের কিছু নির্মম ও রক্তক্ষয়ী অধ্যায়। যেমন দেখা যায় গণিতবিদ এবং দার্শনিক হাইপেসিয়াকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। গ্যালিলিও গ্যালিলিকে তার বৈজ্ঞানিক মতবাদের জন্য চার্চের বিচারের মুখোমুখি হতে হয় এবং জীবনের শেষ ভাগ গৃহবন্দী অবস্থায় কাটাতে হয় তাকে। ফার্স্টে তো তাকে ফাঁসি দেওয়ার চিন্তাভাবনা ছিল, পরবর্তীতে তিনি মাপ চেয়েছিলেন বিধায় জীবনের শেষ ভাগ পর্যন্ত গৃহবন্দী অবস্থায় কাটাতে হয়েছিল তাকে। দার্শনিক লুসিলিও ভানিনিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। জ্যোতির্বিজ্ঞানী চেকোদো আসকেলিকে জীবন্ত আগুনে পুড়িয়ে মারা হয়। বিজ্ঞানী ও গবেষক মাইকেল সার্ভেটাসকে পুড়িয়ে হত্যা করা হয়। ফরাসি চিন্তাবিদ এতিয়ান দোলেকে ফাঁসি দেওয়ার পর তার দেহ পুড়িয়ে ফেলা হয়। কেন এগুলো? তারা ধর্মের বাইরে গিয়ে বিজ্ঞান চর্চা করতে গিয়েছিল, বাইবেলের বাইরে গিয়ে বিজ্ঞান চর্চা করতে গিয়েছিল। এমনকি শুধু তাই নয়, রজার ভ্যাকন ও পিয়েত আভানো চরম নিপীড়িতন ও বন্দিত্বের শিকার হন। কেন হয়েছিল এমনটা? কারণ তারা প্রশ্ন করেছিলেন, কারণ তারা নতুন কিছু ভাবতে চেয়েছিলেন, কারণ তারা প্রচলিত ব্যাখ্যার বাইরে গিয়ে সত্যকে খুঁজতে চেয়েছিলেন। ইউরোপের বিজ্ঞান এই অন্ধকার নদী পার হয়ে তবেই আজকের আলো দেখছে। কিন্তু ভারতের দিকে তাকান আপনি, একবার ভারতবর্ষের দিকে তাকান। যেখানে ইউরোপ ভিন্ন মতের জন্য বিজ্ঞানীদের পুড়িয়ে মারা হচ্ছে, সেখানে ভারতে হাজার হাজার বছরের সম্পূর্ণ বিপরীত ধারার বিভিন্ন দর্শন পাশাপাশি শান্তিতে টিকে আছে। এখানে কেউ ঈশ্বরকে বিশ্বাস করছে, আস্তিক দর্শন, আবার কেউ পুরোপুরি ঈশ্বরকে অস্বীকার করছে, যেমন চারবাক বা নাস্তিক দর্শন। কেউ বেদের চমৎকার ব্যাখ্যা দিয়েছেন, আবার কেউ বেদের তীব্র সমালোচনাও করেছেন। কিন্তু চিন্তার দরজা কখনো বন্ধ করে দেওয়া হয়নি, কারো গলা কেটে নেওয়া হয়নি, কাউকে জীবন্ত পুড়িয়ে মারা হয়নি। এখানে তর্ক হয়েছে, বিতর্ক হয়েছে, রাজসভায় দিনের পর দিন শাস্ত্রার্থ হয়েছে, কিন্তু জ্ঞান চর্চাকে বা ভিন্ন মতকে কখনো শত্রু বলে ঘোষণা করা হয়নি। এই কারণেই যেখানে সনাতন ধর্ম থাকবে সেখানে জ্ঞানের মুক্ত আলোচনা থাকবে, সেখানে বিজ্ঞান থাকবে, সেখানে সম্পূর্ণ ভিন্ন মতের মানুষও একসঙ্গে বসে শান্তিতে বিতর্ক করতে পারবে, নতুন নতুন আইডিয়া নিয়ে আলোচনা করতে পারবে। আজকাল কিছু স্বঘোষিত বুদ্ধিজীবীদের দেখি মানে ইউরোপের দু চারটা সস্তা বই আর ৪ পাতা বিজ্ঞান পড়ি ভারতের হাজার বছরের প্রাচীন সংস্কৃতি আর শিখন নিয়ে বড় বড় প্রশ্ন তুলতে চলে আসেন। আমার ইচ্ছাটা হচ্ছে তাদের চোখের দিকে আঙুল রেখে জিজ্ঞাসা করতে চাই, এই অধিকারটা আপনাকে কে দিয়েছে? পড়েছেন কোনোদিনও ভারতের আসল ইতিহাস? উল্টে দেখেছেন উপনিষদের পাতা? যে ইউরোপের বিজ্ঞানী আজ আপনারা এত লাফ জাফ করেন, সেই ইউরোপের সামান্য ভিন্ন মতের জন্য বিজ্ঞানীদের জ্যান্ত পুড়িয়ে মারা হতো। আর এই ভারতবর্ষে হাজার বছর ধরে এখানে জ্ঞান চর্চার জন্য, ভিন্ন মতের জন্য কাউকে কোনোদিন মেরে ফেলা হয়নি। এখানে চারবাকের মতো নাস্তিককেও ঋষির মর্যাদা দিয়ে তার ব্যাখ্যার কথা চিন্তা করা হয়েছে, তার দর্শনকে সম্মানের সাথে স্থান দেওয়া হয়েছে। তাই যদি কখনো সময় পান, ভারতীয় দর্শন একবার হলেও পড়ুন, বিভিন্ন ফিলোসফি নিয়ে স্টাডি করুন, নিজের শিখরকে জানুন। কারণ যে জাতি নিজের জ্ঞান আর ইতিহাসকে ভুলে যায়, সে একদিন পৃথিবীর বুক থেকে নিজের অস্তিত্বকেও হারিয়ে ফেলে।